নিউমোনিয়াতে আসলে কি হয়, খাবার ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো ঢোকার পরে তো এখানে মনে করেন ইনফেকশন হয়ে এই জায়গাটা অনেক শক্ত হয়ে যাবে। যেমন মানুষ ব্যায়াম করে না, ব্যায়াম করতে করতে হাত পা অনেক শক্ত হয়ে যায় পেটের মাঝে, এরকম লাংসের যে অংশটুকু ইনফেক্টেড হবে সেই অংশটাকে শক্ত করে করতে হবে। শক্ত করলে কী হবে, ক্ষতিটাকে লাংসে আমাদের মূল কাজটা কি, অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড বের। অক্সিজেন গ্রহণ করে কোথায় দিচ্ছে, লাংস থেকে অক্সিজেনটা কোথায় যাচ্ছে, শরীরের ভিতরে কোথায় যায়, কার্ডিওভাস্কুলার পড়া হয়েছে, হার্টে সারা বডি থেকে ব্লাড কোথায় আসবে, রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে, রাইট ভেন্ট্রিকল, তাই না? রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা যাবে সেটা লাংসে যাবে, তাই না? হার্ট থেকে লাংসে, আবার লাংস থেকে চলে আসবে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বডিতে চলে যাবে। এটা পড়ানো হয় না, মানে না সুন্দর, এটা একবার পড়লে তো ভোলার কথা না। চারটাতে আমরা একটা হচ্ছে সারা বডি থেকে আসতেছে, ওখান থেকে নিচেরটায় যাবে, ওখান থেকে লাংসে যাবে কি জন্য, ওই যে বললাম অক্সিজেন নিতে, এখান থেকে অক্সিজেন নিতে যাবে আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেবে, সেই কার্বন ডাইঅক্সাইড সে বের করে দিবে। আবার এখান থেকে যাবে অক্সিজেন নেবে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেবে, তার বের করে দিবে। এখান থেকে অক্সিজেন নিয়ে আবার ফেরত আসলো লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, তারপরে বডিতে আবার চলে গেল। এই চারটা চেম্বারের কথা তো ভোলার কথা না, এত ছোট জিনিস। হার্টের চারটা চেম্বার, এক চেম্বারে আসবে, এক চেম্বার থেকে যাবে, আর এক চেম্বারে হচ্ছে লাংসে পাঠাবে, এক চেম্বার থেকে লাংস থেকে রিসিভ করবে। হার্টটা কোন জায়গায় থাকে, দুইটা লাংসের মাঝখানে, তাহলে মাঝখানে বসে আস্তে করে ব্লাডটা দেয় আর অক্সিজেন নেয়, তাই না? এক চেম্বারে রিসিভ, এক চেম্বারে আবার সাপ্লাই, আবার এক চেম্বার থেকে লাংসে, এক চেম্বারে লাংস থেকে চারটা চেম্বার একবারে সব। তাহলে এখন এই যে এখান থেকে যে ব্লাডটা যাচ্ছে, এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জ হওয়াটা হচ্ছে যে অ্যালভিওলাস লেভেলে, অ্যালভিওলাস লেভেলে, অ্যালভিওলাস লেভেলে যদি এরকম শক্ত হয়ে যায়, সেই অংশটুকু এক্সচেঞ্জ হয় না। যে অংশটুকু শক্ত হয়ে যাবে সেই অংশটুকু এক্সচেঞ্জ হবে না। তাইলে কারো যদি এখানে 50% শক্ত হয়ে যায়, তাহলে ওই পাশে 100 আর এই পাশে 50, 150% এক্সচেঞ্জ হবে আর 50% হলো না, তাইলে কি হবে, স্যার অক্সিজেনের অভাব হয়ে যাবে না? অক্সিজেনের অভাব হবে কোথায়, শরীরের ভিতরে। যখন রক্তটা আবার বডিতে ফেরত যাচ্ছে তখন পুরো বডি অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন না পেলে রক্তকে ফেরত পাঠায়, শরীরের কাজ হচ্ছে তার খাবার যদি না পায় সেটাকে আবার ফেরত পাঠায়, সে আবার হার্টে আসে, আবার লাংসে যায়, আবার কিছু কম পায়, আবার যায়, এইভাবে আস্তে আস্তে শ্বাসটা বাড়ায় যায়, মানে গতিটা, রক্ত বারবার যায়, তখন আমাদের শ্বাসটা নেওয়ার গতি বেড়ে যায়, এখান থেকেই শ্বাসকষ্ট শুরু। দেখেন কিভাবে মেকানিজমটা, হ্যাঁ মেকানিজমটা কিন্তু সহজ। আমরা শ্বাস নর্মালি নিচ্ছি, ছাড়তেছি, এখানে অর্ধেক কাজ করতেছে, ওইটি কোনো সমস্যা না,
কিন্তু শরীরে আপনি দৌড় পাড়াচ্ছে যে অক্সিজেন লাগবে। তাহলে এই যে শক্ত জায়গাটা, এটাকে আমরা নর্মালি ইংরেজি তো শক্ত জায়গা কি বলে? সলিড। সলিড বলে না? এই সলিড হয়ে গেলে ওই জায়গাটা এক্সচেঞ্জ হচ্ছে না, এই কারণে নিউমোনিয়াতে শ্বাসকষ্ট। বুঝতে পারছেন মেকানিজম? তাইলে হচ্ছে কজ গেল, মেকানিজম আমরা দেখালাম কিভাবে নিউমোনিয়াটা সমস্যা হচ্ছে। এরপরে হচ্ছে সিমটম। কি কি লক্ষণ দেখা যাবে? যেহেতু এখানে ইনফ্লামেশন আছে, সেক্ষেত্রে ইনফ্লামেশনের যে সাইনগুলো, যেমন বুকে ব্যথা, জ্বর আসা, শ্বাসকষ্ট বা ঘন ঘন শ্বাস, ঘন ঘন শ্বাস আমাদের নর্মাল শ্বাসের রেট কত জানেন? আমরা মিনিটে কয়বার শ্বাস প্রশ্বাস নিই? 60 মিনিটে প্রতি সেকেন্ডে কি আমরা শ্বাস নিচ্ছি? তাহলে 4 থেকে 5 সেকেন্ড সময় লাগে আমাদের শ্বাস একটা নিয়ে ছাড়তে। মিনিটটা হচ্ছে 12 থেকে 18 12 থেকে 18 বলছিলাম। 12 থেকে 18 হচ্ছে নর্মাল শ্বাসের রেট, আর এখানে 40 বারের বেশি শ্বাস নিচ্ছে। কারণ ওই যে অক্সিজেন পাচ্ছে না, বারবার ব্লাডকে পাঠাচ্ছে, বারবার আবার শ্বাস নিচ্ছে, বারবার শ্বাস নিচ্ছে, যার কারণে শ্বাসের গতি কত হবে? মিনিটে 40 বারের বেশি, তাই না? শ্বাসের গতিবিধি মিনিটে 40 বারের বেশি। আচ্ছা, এখানে শুধু ফিভার লিখছে। ফিভার মানে তো জ্বর। এই জ্বরের পরিমাণ কিন্তু অনেক বেশি। নর্মালি যে জ্বর আসে তার চাইতে এই যে নিউমোনিয়ার যে জ্বর প্রচন্ড। ঠিক আছে, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ভাইটাল অর্গানগুলোতে, ভাইটাল অর্গান মানে গুরুত্বপূর্ণ যে অর্গান, যেটা ছাড়া জীবন বেঁচে থাকে না, সেই অর্গানগুলোতে যদি ইনফেকশন হয় সেগুলো কিন্তু একটু ডেঞ্জারাস। ঠিক আছে, এবং এগুলো জ্বরও কিন্তু বেশি থাকে। যেমন ব্রেনের ইনফেকশনে বলেছে মেনিনজাইটিস, জ্বর আছে প্রচুর। লিভারে ইনফেকশন হলে বলে হচ্ছে লিভার অ্যাবসেস, অনেক জ্বর। হার্টে হইলে কার্ডাইটিস, লাংসে হচ্ছে নিউমোনিয়া। ঠিক আছে, এইরকম যে ভাইটাল অর্গানগুলো, সেইগুলো জ্বর কিন্তু অনেক বেশি আছে। ঠিক আছে, যদি এখানে জ্বরের পরিমাণ থাকবে অনেক বেশি, কাশি থাকবে কারণ ভিতরে কফ জমা হয়, যে কোনো ইনফ্লামেশন হলে সিক্রেশন হবে, কফ জমা হবে। বুকে ব্যথা থাকতে পারে, শ্বাসের গতি চেতনা কমে যাবে, এরকম একটা কথা দেখছি, তাই না? মানে ওই অজ্ঞান হওয়ার মতো আছে, আস্তে আস্তে তার চেতনাটা কমে যাবে। তাহলে লক্ষণগুলো কিন্তু আমাদের যে ডিজিজগুলো আমরা পড়তেছি এগুলো কিন্তু মুখস্থ করার পিছনে একটু বুঝে পড়লে কিন্তু আপনি পরীক্ষাও লিখতে পারবেন, আবার মানুষের ট্রিটমেন্টও করতে পারবেন। পরীক্ষা লেখার জন্য আপনার হুবহু যেখানে এখানে যা আছে তাই না লিখতে হবে। আপনি যতটুকু বুঝতে পারছেন ওইটুকু লিখবেন, ওইটুকু লিখবেন। খাতা তো আমরা দেখি, ঠিক আছে, লেখা দেখলে তো বোঝা যায় যে মুখস্থ লিখছে না দেখে দেখে লিখছে না নিজের থেকে লিখছে। অনেকের একবারে শীতের হুবহু লেখা দেখে পড়তে দিলে পড়তে পারে না, আর হুবহু পরীক্ষার কাছে লিখে। আপনাদের ব্যাচ নম্বর কত? 30 29 MB আপনার শুধু নাম্বার হ্যালো
আপনার 5 টাকা ব্যাচ নাম্বারগুলো আপনি নিজেও বলছেন কিভাবে কি করতে হবে। তাহলে হচ্ছে যে লক্ষণগুলো আমার রোগের ধরন অনুযায়ী আপনি যদি দেখতে পারেন তাতেই হবে, ঠিক আছে। আর আমি হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে 5 করি, 5-5ই দিই ম্যাক্সিমাম, কিন্তু দেখে লিখলে বা ইয়ে করলে এমনি 1 মার্ক কমে যায়। যে চেষ্টা করতেছে সে কিন্তু যতটুকু টেক্সট নিজের থেকে পুরোটাই মাথার থেকে দিচ্ছে, মানে ওটা আর কিন্তু সে বলবে না। মুখস্থ লিখলে দেখে লিখলে ওইগুলো কিন্তু পরে যাবে। আমরা এটা কনফার্ম করব কিভাবে যে তার ভিতরে নিউমোনিয়া হয়েছে। সিমটম বুঝলাম, রোগী এসে বলছে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, ঘন ঘন শ্বাস নিচ্ছে, জ্বর আসছে, কথাবার্তা শুনে নিউমোনিয়াটা কনফার্ম করবো কিভাবে? কনফার্ম করার যে কোনো ডিজিজ কনফার্ম করতে হলে আপনি পরীক্ষা নিতে, একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, একটা হচ্ছে ল্যাব ইনভেস্টিগেশন। ফিজিক্যাল ইনভেস্টিগেশন এই এক্সামিনেশন হচ্ছে আমরা যে স্টেথোস্কোপ দিয়ে শুনি, তাই না? তারপরে জ্বর মাপবো, প্রেশার মাপবো, এইগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। আর একটা হচ্ছে ল্যাব ইনভেস্টিগেশন, পরীক্ষা নিতে। এখানে ফিজিক্যাল এক্সামিনেশন করলে আমরা কানে যদি স্টেথো নিই, এই জায়গাগুলো তো অনেক নরম, বুঝতে পারছেন? কিরকম নরম? স্পঞ্জ আছে না, পানির পাট ধরলে পানি টেনে নেয়, পানি কিন্তু এক্সচেঞ্জ হয়, সেখানেও কিন্তু ওইভাবে এক্সচেঞ্জ হয়, স্পঞ্জের মতো জাস্ট। এইগুলো হচ্ছে এই স্পঞ্জের উপর যদি স্টেথো ধরে একরকম সাউন্ড হবে, আর যদি এরকম কাঠ বা ওয়ালে স্টেথো ধরে শক্ত জায়গায় শব্দটা শোনা যাবে না, তবে খুব আস্তে শোনা শক্ত জায়গায়। এটার ভিতরে যদি স্কোপে ধরা হয় তখন তো ঝোলার মতো শব্দ। হ্যাঁ হ্যাঁ, একটা রক্ত যাচ্ছে আবার রক্ত না, আমরা যে শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়তেছি, এগুলোর একটা শব্দ হবে, কিন্তু ওই জায়গায় সেই শব্দটা হবে, শব্দ হয়ে যাবে ওই জায়গায়। আমরা দেখে বাঁশির মধ্যে বাতাস দিলে অনেক দূর থেকে শোনা যায় যে বাঁশির সুর। এখানে আমরা শ্বাস নিচ্ছি, এক এক শ্বাসে 500 ml বাতাস নিচ্ছি, এক এক শ্বাসে আবার বের করতেছি, চিকন পথ দিয়ে যাচ্ছে। এই যে ব্রঙ্কাসগুলো ভিতরে ভিতরে যে গাছের ডালপালার মতো চিকন সব, এইগুলোর ভিতর থেকে যখন বাতাসটা বেরোচ্ছে একটা শব্দ হবে না, তাইলে শব্দটা ওই জায়গায় কমে যাবে। এটা হচ্ছে একটা এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন। আর ল্যাব ইনভেস্টিগেশন করলে কি হবে? আমরা চেস্ট এক্সরে করি, চেস্ট এক্সরে পিএভিউ, চেস্ট এক্সরে পিএভিউ করলে কি হবে? বুকের দুইটা কল একসাথে ঢুকছে। দুইটা সিম নাকি একটা সিম? সিম দুইটাই, কিন্তু একটা ঢুকছে অনলাইনে আর একটা ঢুকছে সিম। বুকের এক্সরে করলে দেখা যাবে
হ্যালো, এক্সরে ফিল্ম দেখেন না আপনারা? হ্যাঁ দেখুন। এক্সরে ফিল্ম হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তো কালকে আসলাম কি বলে দিল তাহলে? তো আমি তো সেই জন্য বললাম যে আগে ভাড়া পাস, কিন্তু আমার ভাড়া পাস দিয়ে তো বোঝা যাবে যে সে কি করতেছে। তো করা দেখে তারপর ভেতরে কাজ করতে, এরপরে আমরা এদিক থেকে কি করা যায় সেটা দেখি। আমার তো প্রথমে বালিটা মাখা ওখানে লাগাতে যাচ্ছে না, আমি তো ভাড়া বানাতে যাবো। হলো একটা মিস্ত্রি একটা হেল্পারে কি করতে গো বাইরে ভাড়া ভাঙতে গো 5টা নেসে বা ওই মাথার থেকে মাথার ওই সাইডে 5টা নেসে রেখে একটা বাঁধতে থাকলে তো ওদের প্রতিক্রিয়া বোঝা যাবে। তারপরে দেখি কি করে। না ওদের তো কোনো টাইপই হবে না, ওদের তো প্লাস্টারই হবে। সামনে মানে যে জায়গাটা গ্লাস বসবে ওই জায়গাটা তো প্লাস্টারের হবে। আর ওই প্লাস্টারটা হালকা একটু বাইরের দিকে চাপানো থাকবে, ঠিক আছে? কারণ গ্লাস বসার পরও তো বৃষ্টির পানি অনেক সময় পড়ে, সেটা যাতে বাইরের দিকে থাকে। একবারে 100 মানে বোঝা যায় না চোখে এরকম। হ্যাঁ, বারান্দার পর বাইরেও তো আছে, এই পাশে দুটো জানালা দিয়ে মাথায় রেখে প্লাস্টারটা। আর যেটা বললাম একটা একবারে করতে বাইরে বাঁশটা নিয়ে তো ওই মাথায় বাঁধতে পারে। বালি টালি মাথায় যখন দুজনে প্লাস্টার করে অনেক সময় তো এরপর একজন বুঝে থাকতে পারে ওইভাবে। হ্যাঁ, দেখ আজকে ভাড়াটা বাধা বিয়ে করে একটা সময় ওখানে দিতে হবে, তাহলে ওদের প্রতিক্রিয়াটা বোঝা যাবে কি করতে হয় ওদের দেখা যাবে। লাঞ্চে যেটা বললাম সেটা হচ্ছে ফিল্ম তো দেখছেন তাই না? লাঞ্চের ফিল্মে এই কালারটা কেমন হয়? কালো, পুরা ফিল্মটা কিন্তু কালো দেখা যায়। এর ভিতরে এইভাবে দেখবেন যে সাদা হয়ে, এইভাবে সাদা হয়ে। এক্সরে ফিল্মে সবসময় হচ্ছে শক্ত জিনিস এবং লিকুইড জিনিস, শক্ত এবং তরল পদার্থ থাকলে ওই জায়গাটা সাদা দেখা যায়, আর বাতাস থাকলে কালো দেখা যায়। আমার লাঞ্চে তো পুরো বাতাস ঢুকতেছে, সবই কালো। যে জায়গায় শক্ত হয়ে যাবে ওই জায়গায় কি দেখা যাবে? সাদা দেখা যাবে। যেমন বোনসের আমাদের হাড়ে যদি ছবি তোলা যায় এক্সরে কি দেখা যায়? সাদা দেখা যায়। যদি শক্ত এবং তরল পদার্থ থাকলে সাদা দেখা যাবে। এই একটা এক্সরে দেয়, এক্সরেটা এখানে কি রকম কালো, আর ওপরে এই জায়গাটুকু দেখেন এখানে তীর চিহ্ন দিচ্ছে নিউমোনিয়া, ঠিক আছে? এই ছবিটা একটু স্পষ্ট দেখা যাচ্ছে, পুরা লাংস কালো, এখানে কালো, এই জায়গাটা এগুলো হচ্ছে এক্সরের ফিল্ম, তাই না?
এই লাংসটা দেখেন পুরাটা করোনা ভাইরাস হয়ে গেছে, পুরা লাংসে ইয়ে হয়ে গেছে, সলিড হয়ে গেছে। তাহলে আর সেই শ্বাসই তো নিতে হবে। যদি এক্স-রে দেখলে আমরা কনফার্ম হয়ে যায় যে এটা নিউমোনিয়া হয়ে গেছে ভিতরে। ঠিক আছে? নিউমোনিয়া বা যে কোনো এক্স-রে করলে নিচে একটা কমেন্ট লেখা থাকে না কি কাগজের ভিতর, এখানে কি কমেন্ট লেখা থাকে? নর্মাল স্টোরি বা হ্যাঁ, সাজেস্টিভ অফ নর্মাল স্টোরি। নর্মাল স্টাডি থাকলে তো নর্মালি, সেটা তো ডিজিজ নাই। নিউমোনিয়ার ক্ষেত্রে কি লেখা থাকে? নিউমোনিয়ার ক্ষেত্রে লেখা থাকবে সাজেস্টিভ অফ কনসোলিড। এখানে দেখেন সলিড শব্দটা আছে, কিন্তু লেখা থাকবে কি এক্সরেতে কনসোলিডেশন। কনসোলিডেশন, এই কনসোলিডেশনের রিপোর্ট থেকে আমরা বলি যে রোগীদের সামনে নিউমোনিয়া, কিন্তু রোগী তো বুঝবে না কনসোলিডেশন। বুঝতে পারছেন? প্রত্যেকটা ডিজিজ আপনি সুন্দর মতো বুঝে নিতে হবে, তাইলে ট্রিটমেন্ট করতে পারবেন। পরীক্ষায় পাস করা তো কিছু না, আপনি অ্যাপ্লাই করাটাই আছে কিছু না। রুগীকে অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, ট্রিটমেন্ট কীভাবে দিবেন। ভাইটাল অর্গানগুলো প্রথমে বলছি, এগুলো ভাইটাল অর্গান, যেটা ছাড়া জীবনে বাঁচে না। এগুলোতে আমাদের খুব ভালো মতো গুরুত্ব দিতে হবে ট্রিটমেন্টের জন্য, এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রথম থেকেই। ঠিক আছে? মনে করেন যে অনেকে আছে না, জ্বর আসছে বলে ওষুধটা খাই দেন, কমে কিনা, না কমলে তখন এর একটা, তাই না? এই যে আমি বর্তমানে একটা রোগীর ইঞ্জেকশন করতেছি প্রতিদিন সেপ্টেম্বর, এই রোগীটার প্রথমে সিমটম, রোগী আসে না, রোগীর বাপ আসে প্রতিবার, এসে বলে এই সমস্যা এই সমস্যা, আমি প্রশ্ন করা শুরু করি এইরকম আমাকে আছে। তখন আবার ফোন দিই, হ্যাঁ, মেয়ের কাছে ফোন দিয়ে কয় যে মা এরকম হচ্ছে নাকি ওরকম। সিমটমস শুনে আমার কাছে মনে হলো যে ডেঙ্গু তো। আমি ওই সিস্টেমে কয়দিন গেলাম, জ্বর, এবারে আবার আসলো, আবার আছে কি কি সমস্যা, এই সমস্যা। আমার কাছে বললাম রোগী যেহেতু আসতেছে না, আপনি কাজ করেন কিছু পরীক্ষা করেন। পরীক্ষা রিপোর্ট করালাম, আমি এক জায়গায় পাঠাইতে, ওরা আর এক জায়গায় থেকে করে নিয়ে আসছি। সব জায়গায় রিপোর্ট কিন্তু ভালো হয়। আমরা রোগীদের কমপ্লেন এবং রিপোর্টের সাথে যদি মিল পাই, যে আমি আপনার কমপ্লেন শুনে বুঝলাম এটি নিউমোনিয়া, এক্সরে দেখলাম নিউমোনিয়া, তাইলে কিন্তু আমরা বুঝবো ল্যাবের রিপোর্ট ঠিক আছে। আমরা দেখতেছি এটি আছে নিউমোনিয়া, সব কিছু মিল আছে, রিপোর্টে আছে নর্মাল বা অ্যাজমা চলে এসেছে, ব্রঙ্কাইটিস। তখন আমরা এই কিছু রোগী দেখলে ল্যাব সম্পর্কে ধারণা কোন ল্যাবটা ভালো। সে যে জায়গায় পরীক্ষা করলো, আমার পরীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে ডেঙ্গুর মতো। আমি হচ্ছে তো ডেঙ্গু হলে তো এতদিন কমে যায়, আপনি কাজ করেন। আমি যে জায়গায় পরীক্ষা পাঠাচ্ছি আপনি আবার ওখানে করার পর দেখি যে রোগীতে টাইফয়েড টাইফয়েড যখনই পাইছে তখনই আমার সেফটি একদম চালু করতে হচ্ছে। ইঞ্জেকশন 4টা দেওয়া হয়েছে, 3 দিনের পর থেকে আর কোনো জ্বর, আর তার জ্বরের বয়স আছে 20 দিন আগে, যেরকম
ঘুরতে 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 সঠিক ইয়াটা করে না যে টাইফয়েড ব্যাকটেরিয়া কিন্তু অনেক স্ট্রং, আপনার অনেক ক্ষতি করে ফেলে শরীরের ভিতর। এই যে এখন আমরা যেটা করবো এটারও ট্রিটমেন্ট কিন্তু সেফটি আছে, ঠিক আছে? ইনজেকশন দিতে হবে, এইসব নিউমোনিয়ার ক্ষেত্রে কি দিতে হবে? ইনজেকশন দিতে হবে। ইনজেকশন দিলে মোটামুটি ইনফেকশনটা আস্তে আস্তে কমা শুরু করবে। আর যদি ইনজেকশন নিতে না চাই, প্রথমে তো আপনি দিতে হবে। আপনি যদি বলেন খাই দেখেন তাহলে হবে, আপনি দিতে হবে ইনজেকশন। এরপর যদি রোগী নিতে না চাই সেক্ষেত্রে আপনি ওইটা অ্যাজিথ্রোমাইসিন দিই না, আমরা সেপিকজিম। আমরা ক্লিনিক্যালি আছে সেপিকজিম, প্র্যাকটিক্যালি যেটা দিয়ে থাকি, ঠিক আছে? সেপিকজিম ক্যাপসুল। কিন্তু এটা কি বলতে হবে রোগীকে, এটা কিন্তু আপনার রিক্সে আমরা দিচ্ছি, রোগী খারাপ হলে আমার কিছু করার নয়, কিন্তু ইনজেকশন দিতে হবে। ঠিক আছে? কতটা 10 দিন 4 থেকে 10 দিন ধরে। অ্যান্টিবায়োটিকের ডোজ তো ধরে 7 দিন। হ্যাঁ, অ্যান্টিবায়োটিকের ডোজ তো ক্লিয়ার করতে 7 দিন। 7 দিন মিনিমাম, 10 দিনও দিতে পারেন, 14 দিন। সেফটি একদম কতটুকু করে দিবেন? 5 এমজি। বাচ্চাদের ডোজ, সিরাপ হোক, ট্যাবলেট হোক, ইনজেকশন হোক, বাচ্চাদের ডোজ হলো ওজন অনুসারে। যেহেতু নিউমোনিয়ার বেশিরভাগ আমরা বাচ্চাদেরই দেখছি, সেক্ষেত্রে অবশ্যই আপনার ওজন অনুসারে এটা জেনে রাখতে হবে। অন্য ক্ষেত্রে না জানলেও নিউমোনিয়ার ক্ষেত্রে সেফটিনের ডোজ প্রতি কেজিতে কত মিলিগ্রাম পাবেন আপনি অ্যাভারেজ মনে রাখবেন 80 মিলিগ্রাম। কিছু কমও দিতে পারে, কিছু বেশিও দিতে পারে, মানে এটা রেঞ্জ হচ্ছে 50 থেকে 100। তো আমরা মাঝে মাঝে 80 মিলিগ্রাম কয় কেজির জন্য? পার কেজি, 1 কেজির জন্য 80, ঠিক আছে? পার ডে একদিনে সে 1 কেজির জন্য 80 মিলিগ্রাম। তাহলে একটা বাচ্চার ওজন জন্মগ্রহণই করে 2.5 কেজি, 3 কেজি জন্মের সময়। তাহলে আপনার কাছে আইসি দেখছে 3 মাস, 6 মাস, 3 বছর, 6 বছর এরকম বয়সে আসবে। তাহলে বাচ্চার ওজন ধরে রাখেন আছে 10 কেজি। তাহলে সে কতটুকু পাবে? 10 × 80, 800 মিলিগ্রাম। তাহলে 10 কেজির বাচ্চা পাবে কত? 800 মিলিগ্রাম। আপনি বাচ্চা পায়ে সবাই 500 কেজি দেবেন, এটা কিন্তু সঠিক ডোজটা পাবে। সঠিক ডোজটা কতটা দিতে হবে? 800 দিতে হবে। কোন ফর্মুলায়? 80। আর এটার সাথে আর কি কি ওষুধ দেবেন? ওই যে সিমটমগুলো আছে, জ্বর আছে, জ্বরের ট্যাবলেট বা সাপোজিটরি। তারপরে হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা যেটা শ্বাসকষ্ট কমানোর জন্য দিয়ে থাকি, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি সেটা লেখা নাই। হ্যাঁ, আপনি সেটা যেটা লেখা নাই, নিউমোনিয়া রোগী হইলে আমরা যেটা করি নেবুলাইজেশন। গ্যাস দেয় না নিউমোনিয়া হইলে গ্যাস দিতে হবে। গ্যাসটা কয়বার করে দেব? 3বার। দিনে 3বার। ঠিক আছে? আপনি সাদা রেখে কোনো লাভ নেই, দাগাইতে হবে ভেতরে, লেখে লেখে অথবা খাতাও ব্যবহার করতে পারেন। এই যে নেবুলাইজেশন এখন বসে পরে মনে থাকবে না। তারপরে যে ডোজটা বলে দিলাম পার কেজিতে, এটা লিখে রাখেন। তারপরে এটা পড়ানো হয়েছে, এই যে টিক মারি রাখেন, এই প্রশ্নটা পড়ানো শেষ হয়েছে। এর আগে একটা স্টুডেন্ট ছিল, ঠিক আছে? সে সিটের ভিতর দাগাবে না, কি করছে?
ডাবল সেট করছে, মানে এক সেট এখান থেকে নিয়ে ওটা বই বানাইছে সবগুলো শিট দিয়ে, আর যেটি ফটোকপি করছে ওইটি দাগাচ্ছে, তাহলে দুইটাই থাকতো। নেবুলাইজেশন করা দেখছেন বা কিভাবে দেয়, কি দিয়ে দেয় ওষুধগুলো জানেন, কি কি দেয়? সালবুটামল, স্যালাইন, পানি, আর ইপ্রোপিয়াম, ইপ্রেক্স, তাই না? তিনটা জিনিস, সালবুটামল, স্যালাইন আর ইপ্রেক্স। তিনটা জিনিস এটা নিউমোনিয়ার ক্ষেত্রে খুবই ইপ্রেকশন এবং নেবুলাইজেশন। আর যেগুলো লক্ষণ আছে লক্ষণ অনুযায়ী একটা জ্বরের ওষুধ, তারপর কাশির সিরাপ, কাশির ট্যাবলেট, এগুলো নিউমোনিয়া পাওয়া যাবে না। সালবুটামল স্যার কতটুকু পরিমাণ দিতে হবে ওই সালবুটামল হচ্ছে যদি সেফ থাকতে চান তাহলে সালবুটামল 3 মাসের আগে ব্যবহার না করাই ভালো। বাচ্চার বয়স 3 মাসের আগে না ব্যবহার করাই ভালো। শুধু ইফ্লেক্স আর নর্মাল স্যালাইন দিন, আর 3 মাসের পর থেকে যদি বাচ্চার ওজন কম থাকে তাহলে 0.2 দিবেন সালবুটামল, 0.2। আর ওজন যদি নর্মাল থাকে বা 5 কেজির উপরে থাকলে আপনি 0.3 দিবেন। 2 থেকে 0.3, 0.2 to 0.3 ইফ্লেক্সও এই পরিমাণ দিবেন। ইফ্লেক্সটা একটু বেশি হলে কিন্তু সমস্যা, সালবুটামল বেশি হলে সমস্যা। ইফ্লেক্সটা আপনি